শোভনা এবং কৌশিক কলেজ জীবন থেকেই দুজনে বন্ধু এবং বর্তমানে অফিস কলিগ। অফিসেরই কাজে আজ পুরুলিয়ায় যেতে হচ্ছে ওদের। গাড়ি অফিস থেকেই দিয়েছে, তবে ড্রাইভার অসুস্থ থাকায় শোভনা নিজেই ড্রাইভ করছে। চারপাশে জঙ্গল ঘেরা রাস্তা, মাঝে মাঝে কিছু চেনা অচেনা পাখির ডাক। এছাড়া এক অদ্ভুত নীরবতার চাদর বিছিয়ে রয়েছে সূর্যাস্তের শেষ আলো মেঘে। শোভনা হালকা ক্লান্ত গলায় বলে, না, এই রাস্তায় এমনভাবেই চললে পৌঁছতে পৌঁছতে মধ্যরাতে গিয়ে বোধহয় পৌঁছবো মনে হচ্ছে। তার থেকে গুগলে আরেকটা শর্টকাট দেখাচ্ছে, সেই রাস্তাটা ধরে দেখি। কৌশিক ঠিক ওর পাশের সিটে বসে সিগারেট ধরাতে ধরাতে বলে, সন্ধে নামলো বলে তোরে এই সময় গুগলে দেখানো পথে চলাটা কি ঠিক হবে? গুগল দাদা বলছে শর্টকাটে অন্তত 1.5 ঘন্টা বেঁচে যাবে। ভেবে দেখ। গুগল দাদা তোকে কবরেও নামিয়ে দিতে পারে, কিন্তু এটাও ভেবে দেখ। কৌশিকের এমন কথা শুনে শোভনার মুখে চোখে খানিকটা বিরক্তি ফুটে ওঠে। সে বিরক্তি ভরা কণ্ঠে বলে, আচ্ছা, সব কিছুতে একটা নেগেটিভ কিছু না বললে তোর কি হয় না? দিব্যি চওড়া রাস্তা, কোনো অসুবিধা হবে না, আমি বলছি, চল তো। এই কথাটা বলা মাত্রই ডান দিকের পথে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে যায় ও। রাস্তা চওড়া, দুপাশে একই রকম গাছের সারি। তবে একটা আশ্চর্যের বিষয়, এই পথেও ঠিক একই রকম নীরবতা। ক্রমশ অন্ধকার নেমে আসলো নিয়মিত সময়। তবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রবাদকে সত্যি করে কিছুক্ষণ পর ওদের গাড়িটা হঠাৎ করেই কাঁপতে কাঁপতে মাঝপথে দাঁড়িয়ে পড়ে। শোভনা বিরক্তি ভরে বহুবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে গাড়িটাকে, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নেয় না। একটা সময় পর ঝাঁঝালো স্বরে শোভনা বলে ওঠে, আরে ধুর, আজ আমরা শেষ। অফিস থেকে গাড়িটাকেও কি ঠিকঠাক সার্ভিসিং না করেই পাঠিয়ে দেয়। বাহ, চমৎকার! তাহলে এবার কি গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাব নাকি আমি? চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে দুজনে এদিক ওদিক তাকাতে লাগলো। এমন সময় ওদের নজরে পড়ল দূরে একটা দোকান ঘরে টিমটিমে আলো জ্বলছে। দুজন গাড়ি থেকে নেমে একটু হেঁটে সেদিকে এগিয়ে গেল। দোকানটার আরো কিছুটা কাছে পৌঁছতেই ওদের চোখে পড়ে সেটা একটা পুরনো ধাঁচে চায়ের দোকান। দোকানটায় কোনো বৈদ্যুতিক বাল্ব নেই, শুধুমাত্র একটা লণ্ঠন জ্বলছে। দোকানের ভিতরে এক বুড়ো মতো লোক বসে আছে। মাথায় এক অদ্ভুত ধরনের গামছা বাঁধা, চোখে এক বিষণ্ণ ঘোলাটে চাহনি। সামনের বড় গাছটার দিকে অপলক নজরে তিনি তাকিয়ে আছেন। ওনাকে দেখে মনে হচ্ছে কি যেন ভেবেই চলেছেন তিনি। কৌশিকরা যে ওনার দোকানে প্রবেশ করেছে তা যেন ওনার চোখেই পড়ল না। দাদু। শোভনা সামনের দিকে এগিয়ে বৃদ্ধ বয়স্ক লোকটিকে একবার ডাক দিল, তবে কোনো সাড়া নেই। একটু থেমে শোভনা আবার বলে উঠল, দাদু, এই রাতে কাছাকাছি কোথাও থাকার জায়গা পাবো? কিছু বলতে পারেন? মাথায় সাবেকি ধরনের গামছা বাঁধা বুড়ো বয়স্ক ভদ্রলোকটি মনে হলো যেন বহু শতাব্দী ধরে একই ভঙ্গিতে বসে আছেন। শোভনার বলা কথাগুলো যেন বহুক্ষণ পর তার কানে ধাক্কা মারল। তিনি ধীরে ধীরে শোভনার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। শোভনা বুঝল তার ঘোলাটে দুই চোখ দিয়ে যেন তিনি শোভনার অন্তর আত্মা পর্যন্ত দেখতে পাচ্ছেন। বেশ খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থেকে তারপর নীরবতা ভঙ্গ করে বৃদ্ধ বললেন,
ওই জঙ্গল পেরোলে হোটেল গিরিজা পড়বে। হেমন্ত মাসে যেমন পাতা ঝরার শব্দ শোনা যায়, তেমন সুর লেগে থাকা একটা উদাসীন গলায় বললেন বৃদ্ধ। যাবেন সেখানে? কৌশিক এরকম অদ্ভুত উত্তরে খানিকটা চমকে উঠে জিজ্ঞেস করলো, হ্যাঁ, রাতটা কাটানোর জন্য একটা ঠিকঠাক আশ্রয়ের প্রয়োজন হয়ে পড়েছে আর কি। যদি পথটা দেখিয়ে দেন তবে। শোভনা দেখল বৃদ্ধ বয়স্ক লোকটি ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠেছে। তিনি একটা ঘোর লাগা কণ্ঠস্বরে বললেন, আর ঠিকঠাক আশ্রয় না হয়ে যদি বেঠিক আশ্রয় হয়, খুব মন্দ হয়। শোভনার ভুরু কুঁচকে উঠল। ও জিজ্ঞেস করলো, বেঠিক বলতে? বৃদ্ধের ঠোঁটে একই রকম রহস্যময় হাসি। অস্ফুট স্বরে যেন ফিসফিস করে তিনি বললেন, ও কিছু না, বেশ পুরনো আমলের কিনা, তবে ঠিক বলেন আর বেঠিক বলেন, কাছাকাছির মধ্যে ওই একটি মাত্র হোটেলই রয়েছে। শোভনা আর কৌশিক পরস্পরের দিকে চোখাচোখি করল। হঠাৎ গাড়িটার দিকে আরো একবার তাকিয়ে যেন মরিয়া হয়েই শোভনা বলল, এই অজানা জনশূন্য জায়গায় পথের ধারে গাড়ির মধ্যে উদ্বাস্তুর মতো থাকার চেয়ে নতুন হোক বা পুরনো, একটা থাকার জায়গার যে খোঁজ মিলেছে, এই ভাগ্য। আর ভেবে কাজ নেই জানিস, চল ওই হোটেল গিরিজাতেই চল। দাদু, রাস্তাটা একবার। হ্যাঁ, এই তো আমি দেখিয়ে দিচ্ছি। বৃদ্ধ এইবার কেমন এক উৎসাহের সাথে বলল কথাখানা। শোভনা বুঝল তার গলার ঝিম ধরা ভাব কেটে গিয়ে একটা চনমনে ভাব যেন জেগে উঠেছে এইবার। বৃদ্ধের এইরূপ পরিবর্তনটা কৌশিক খেয়াল না করলেও শোভনার চোখ এড়াল না। ও বুঝল এই রাস্তার পথচারীদের ওই হোটেলের কাস্টমার করতে পারলে নির্ঘাত এই লোকের 2 পয়সা আয় হয়, তাই এত উৎসাহ। আপন মনেই সামান্য হেসে বৃদ্ধকে অনুসরণ করতে লাগলো ওরা। এতক্ষণ দোকানের ভিতরে বসে থাকায় বোঝা যায়নি, তবে এইবার দোকান থেকে বের হতেই বোঝা গেল বৃদ্ধ লোকটি বেশ লম্বা, মানে বেশ ভালো রকম লম্বা এবং ভীষণ রোগা। বয়সের ভারে যেটুকু ঝুঁকে রয়েছেন তা যদি টান টান করা যেত তাহলে উচ্চতা মোটামুটি 6.5 ফুট ছাড়িয়েও যেতে পারত সম্ভবত। শোভনা আর কৌশিক দুজনেই অবাক হলো। বৃদ্ধ সামনের দিকে সামান্য ঝুঁকেই হাঁটছেন, তারপরও ওদের মাথার থেকে 1-2 ইঞ্চি উপরেই তার উচ্চতা। তার উপর আবার ওই সাবেকি আমলের পুরনো গামছা মাথায় চাপিয়েছেন। ফলত তার পাশে শোভনা আর কৌশিককে রীতিমতো বেঁটে খাটো ছাড়া আর কিছুই লাগছে না। বৃদ্ধের পোশাকটি কোনো এককালে ঝলমলে এক পিস কোট ছিল তা নিশ্চিত, কিন্তু এখন সেটি বৃদ্ধের বয়সের সাথে পাল্লা দিয়েছে। শোভনা ফিসফিস করে কৌশিককে বলল, জানিস তো, লোকটার বোধহয় এককালে ফিল্ম স্টার হবার শখ ছিল। কৌশিক উত্তরে মুখ টিপে হেসে বলল, নিঃসন্দেহে, যা বলেছিস। খানিকটা পথ চলতেই সামনে একটা বড় বটগাছের আড়ালে একটা রাস্তা দেখা গেল। তবে রাস্তা বলতে এটিকে সরু গলিপথ বলা চলে। বটগাছের আড়ালে এমনভাবেই এই গলিপথটা গা ঢাকা দিয়েছিল যে দূর থেকে ওটার কোনো অস্তিত্ব সম্পর্কে বিন্দুমাত্র ধারণা করা যায়নি।
বৃদ্ধ সেই রাস্তায় ঢোকবার আগে একবার পিছনে ফিরে তার ঘোলাটে দৃষ্টি দিয়ে কৌশিকদের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে এগোতে লাগলেন। শোভনা নিচু গলায় কৌশিককে বলল, হ্যাঁ হ্যাঁ রে, হোটেল তো বড় রাস্তার আশেপাশে থাকা উচিত। এরকম একটা গলিপথের মধ্যে কিরকম ব্যবস্থা থাকবে কে জানে। কৌশিক সম্মতিসূচক ঘাড় নেড়ে বলল, আই অ্যাগ্রি। আমি শুনেছিলাম অনেক সময় নাকি নতুন লোকেদের মারধর করে তাদের সমস্ত টাকা পয়সা লুট করে নেওয়া হয় এই সমস্ত অজপাড়াগায়। কিন্তু তোর চিন্তা নেই, আমি এক সময় বাস্কেটবল স্টেট লেভেল চ্যাম্পিয়ন ছিলাম। গায়ে যথেষ্ট জোর আছে এখনো। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোর চিন্তা নেই। সঙ্গে তো এমনিতেও খুব একটা টাকা পয়সাও নেই, কাজেই আমার মনে হয় না সেই দুশ্চিন্তা করতে হবে। তবে ফ্রিতে একটা বডিগার্ড সাথে নিয়ে ঘুরছি, আবার স্টেট লেভেল চ্যাম্পিয়ন, মানে ভাবলেই ভালো লাগছে। কৌশিকের ভুরু হঠাৎ কুঁচকে উঠল। সেও বলে উঠল, হ্যাঁ রে, আমি বডিগার্ড হয়ে গেলাম। প্রাণ রক্ষক বল রে, প্রাণ রক্ষক। কথা বলতে বলতেই পথের একটা বাঁক এলো। ঠিক এমন সময় বৃদ্ধ ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, ওই যে, ওই দেখা যায় হোটেল গিরিজা। গাছগাছালির ফাঁক দিয়ে একটা পুরনো ওয়েল হাউস বা লোহার বারান্দা দেখা গেল, যাতে অল্প ক্ষয়ক্ষতি হয়ে আছে। রং উড়ে গেছে, কাঠগুলো একটু খসে পড়েছে। আরো কয়েক পা এগোতে দেখা গেল তার ঠিক সামনে একটি পুরনো ইটের বাঁধানো ঘাট আছে। এই ঘাট পেরিয়ে সামান্য নিচে নামতেই সামনে এলো হোটেলের প্রবেশ পথ। একটি চওড়া পথ, পাথর দিয়ে তৈরি। পথের শেষে দাঁড়িয়ে রয়েছে হোটেলের প্রধান ফটক। লোহার দুটো বড় বড় দ্বার, তবে দুটোই বেঁকে গেছে। লোহার দ্বারগুলোর গায়ে সোনালী অক্ষরে লেখা আছে হোটেল গিরিজা। ফটকের কোথাও কোথাও লতা পাতার দল সাপের মতন দেওয়াল বেয়ে নির্দ্বিধায় উপরের দিকে উঠে চলেছে। হোটেলের গেট খুলতেই একটা শীতল বাতাস এসে গায়ে লাগে ওদের। পাথুরে দেওয়াল, একদম ব্রিটিশ আমলের নকশা। ছাদের ভাঙা কোণায় থাকা ঘুঘুর বাসা থেকে একটি ঘুঘু মাঝে মধ্যে ডেকে উঠছে। এছাড়া চারপাশে থমথমে নিস্তব্ধতা। একপাশে টিনের ছাউনি দেওয়া একটা ছোট বারান্দা মতো, সেখানে একটি লম্ফ ধরিয়ে রেখেছে কেউ। হ্যাঁ রে, তুই নিশ্চিত তো এটা হোটেল? বোর্ডে তো তেমনটাই লেখা আছে, তাও আবার ইংলিশে। হোটেল গিরিজা, সিন্স 1901। সে কি রে, 1901 সালে তৈরি? এ তো সাংঘাতিক ব্যাপার। বৃদ্ধ তার ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, আমি তবে চলি, আমার দায়িত্ব শেষ। কৌশিক সৌজন্যমূলক হাসি হেসে দুটো 100 টাকার নোট এগিয়ে দিতে দিতে বলল, আপনি না থাকলে আজ খুব বিপদে পড়তাম। এই এই টাকা কটা রাখুন। বৃদ্ধ তার ঘোলাটে চোখ দুটো দিয়ে অনেকক্ষণ কৌশিকের হাতে ধরা টাকার দিকে তাকিয়ে একটা বিশ্রী স্বরে হেসে উঠল। তারপর বলল, আগে টাকা পয়সা দিয়ে আমি কি করব? আপনাদের এখানে পৌঁছে দেওয়া আমার কর্তব্য ছিল। না না,
ও আপনি আপনার কাছেই রেখে দিন। কথাগুলো বলে প্রত্যুত্তরের অপেক্ষা পর্যন্ত না করে বৃদ্ধ হন হন করে ফেরার রাস্তা ধরল। শোভনা বৃদ্ধের আচরণে একটু অবাক হয়ে বলল, মনে হয় এই ভদ্রলোক একটু অন্যরকম, জানিস। ওই হোটেল খুঁজে দিয়ে পয়সা নেবার মতো লোক নয়। টাকা দিতে চাওয়ায় অপমানিত হয়েছেন হয়তো উনি। কৌশিক টাকাটা মানিব্যাগে ঢুকিয়ে রাখল। অবশেষে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত মন নিয়ে ওরা হোটেলের ভেতরে ঢুকে পড়ল। লবিতে, মানে যদি সেটাকে লবি বলা যায় আর কি, বসে আছে একটা যুবক। বেশ রোগাটে, লম্বা ফ্যাকাশে চেহারা তার। সামনে রেজিস্ট্রার খাতা নিয়ে গায়ে সাদা পাজামা ফতুয়া পরে বসে রয়েছে। ওদের দিকে চোখ পড়তেই ছেলেটি অদ্ভুত শান্ত গলায় অথচ উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, আসুন আসুন, এখানে নাম লিখুন আর এখানে ঠিকানা লিখুন। শোভনা তাকে বলল, এখনো রেজিস্টার খাতায় পড়ে আছেন? কম্পিউটার? শোভনার কথা শেষ হবার আগেই একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে হাসি হেসে ছেলেটি বলল, আগে দিদি, এখানে মাঝে মধ্যে কারেন্ট থাকে না, আলোর ব্যবস্থাই তো কম, আর এই কম্পিউটার ইত্যাদি সত্যি বলতে মালিকের পছন্দ নয়। উনি একটু অ্যান্টিক জিনিসপত্রই পছন্দ করেন। তবে কৌশিকের নজর অন্যদিকে। কৌশিক দেওয়ালগুলোর দিকে একবার চোখ বুলিয়ে বলে, এই হোটেলের দেওয়ালগুলো এত খসখসে বিবর্ণ কেন? কেমন যেন কালচে কালচে ছোপ ধরে রয়েছে। নিরুত্তাপ গলায় ছেলেটি বলল, ওই একবার আগুন লেগে গেছিল কি না? ও, আই সি। তো মালিক রং টং বা মেরামত করায় না? আমরা সেসব করি না। ঘরগুলো যাদের পছন্দ করে তারা নিজেরাই মেরামত করে নেয়। শোভনা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কারা? বুঝলাম না ঠিক। এই ঘরগুলো আপনাদের মতো মানুষদের খুব ভালোবাসে। আপনাদের ভালোবাসা পেলে তবেই না রঙিন হবে ওরা। এখানে তো খুব একটা লোকজন আসে না, তাই ভালোবাসা না পেয়ে দেওয়ালগুলো ওরকম বিবর্ণ হয়ে গেছে। কৌশিক শোভনার কানের কাছে মুখে নিয়ে মুচকি হেসে বলে উঠল, ছোকরার কথাবার্তায় বেশ কবি কবি ভাব কিন্তু। ছেলেটি তার শীর্ণকায় হাত বাড়িয়ে একটি চাবি এগিয়ে দেয় ওদের দিকে। চাবির রিংয়ে একটা ঝিনুক ঝোলানো। তবে কেউ খেয়াল করল না, কিন্তু রিংয়ে ঝুলানো ছোট্ট শঙ্খটা খামোখাই একবার দুলে উঠল। নিজেদের জন্য নির্ধারিত ঘরটিতে সুটকেস রেখে ওরা হোটেলটা ভালো করে দেখার আগ্রহ সামলাতে পারল না। এত প্রাচীন একটা স্থাপত্য বলে কথা। হোটেলটির প্রথম এবং দ্বিতীয় তলা ইংরেজ আমল শৈলীতে নির্মিত। নিচতলাটা মূল লবি ও রেস্তোরাঁর জন্য, উপরের তলা অতিথি কক্ষের জন্য। সামনের দিকে একটি প্রশস্ত বারান্দা আছে। রেলিংয়ের ধাতুতে মরচে পড়েছে, কিন্তু এখনো সেটা চলনসই। বারান্দার নিচে 2-3 ধাপ ইটের সিঁড়ি রয়েছে। তারপর অপেক্ষাকৃত চওড়া জায়গায় কয়েকটি হারিয়ে যাওয়া হাড়বেশির চেয়ার রাখা আছে। কাঠের আলমারিগুলো একটু ভেঙে গেছে, কিন্তু এখনো সেই সাবেকি ভাবটি যেন ধরে রেখেছে। বারান্দার এইখানটায় এমনভাবেই সবকিছু রাখা আছে যেন এই কিছুক্ষণ হলো কেউ বা কারা দিব্যি সেখানে বসে আড্ডা মারছিল। কিছুক্ষণ হলো মাত্র তারা উঠে চলে গিয়েছে। এমনকি কড়া চুরুটের গন্ধটাও নাকে এখনো আসছে।
কৌশিক এপার ওপার চোখ দিয়ে ভালো করে সব দেখছিল। হঠাৎ চোখ যায় হোটেলের পেছনের দিকে, একটি ছোট বাগান মতো জায়গায়। অবশ্য তাতে বিন্দুমাত্র যত্নের চিহ্ন না থাকায় সেটাকে ঝোপঝাড় বললেও খুব একটা ভুল হবে না। তবে সেখানে দারুণ আকর্ষণীয় একটি পুরনো ঝুলুনি বাতি রয়েছে। ওটা কিন্তু নিঃসন্দেহে ভীষণ অ্যান্টিক, জানিস? কৌশিক একরকম চেঁচিয়েই কথাটা বলল। অ্যান্টিক জিনিসপত্রের প্রতি বরাবরই কৌশিকের তীব্র আকর্ষণ। তাই এই সদ্য সন্ধ্যার নিষ্ক্রিয়মান আলোতেও জিনিসটাকে চিনতে তার অসুবিধা হলো না। এখানে খানিকক্ষণের মধ্যে এসেই বেশ কিছু অ্যান্টিক জিনিসের দর্শন করে কৌশিকের মস্তিষ্ক রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছে। তবে আর বেশিক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করা গেল না, কারণ অন্ধকার ততক্ষণে ঘনিয়ে এসেছে। সামান্য লণ্ঠনের আলোয় এই পুরনো হোটেলে হাঁটাচলা করার রিস্ক নিতে শোভনার তীব্র আপত্তি। তাই নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ওরা। তার কিছু ঘন্টা পর নিচের ডাইনিং রুম থেকে কৌশিক ডিনার সেরে নিল। তবে শোভনার শরীরটা খুব একটা সুবিধার বোধ না হওয়ায় ও প্রায় কিছুই খেতে পারল না। নিচের লবির সেই ছেলেটি অবশ্য খুবই যত্ন আতি জানে। সে বারবার অনুরোধ করছিল শোভনাকে কিছু একটু খেয়ে নিতে, কিন্তু বারবার তলপেটে তীব্র অস্বস্তি হওয়ার কারণে ওষুধ সহযোগে এক গ্লাস জল খেয়েই থাকতে হলো শোভনাকে। কৌশিকের খাওয়া দাওয়ার পর ওরা দোতলায় উঠে এলো। একটা কাঠের পেল্লাই সাইজের দরজা ঠেলে ওরা ঘরের ভিতরে ঢুকলো। ঘরের দেওয়ালের দশা খুব একটা সুবিধার নয়। জানলায় ঝুলে থাকা ছেঁড়া পর্দা, একটি পুরনো আমলের বিরাট পালঙ্ক, আর মেঝেতে একটা মাত্র পুরনো আমলের আরাম কেদারা। তবে ঘরে কোনো বাতি নেই। ঘরের একদিকে কেরোসিনের ল্যাম্প জ্বলছে। হঠাৎ ওদের চমকে দিয়ে একটা জানালার আলগা পাল্লা ঠক ঠক করে ওঠে। কৌশিক ওর মোবাইলের টর্চ জেলে হাঁ করে দেওয়ালের দুর্দশা দেখছিল। হ্যাঁ রে, ঘুমের মধ্যে ছাদ চাপা পড়ে মরবো না কি রে? ঘরের যা অবস্থা! ধুর, না না, এসব কি এই আজকালকার প্রমোটিং নাকি যে 10 দিনের মাথাতেই ভেঙে পড়বে? ব্রিটিশ আমলের জিনিস। এত সহজে কিছু হওয়ার নয়। হ্যাঁ, তাতে আর সন্দেহ কি? ঘরের সব কিছুই তো অ্যান্টিক একেবারে। এমনকি এই বসবার চেয়ারটাও অ্যান্টিক কোম্পানির। উফ, আজকের দিনে বাজারে যা দর উঠবে না, একটু গায়ালায় গিয়ে ওটার ওপর। এই বলে কৌশিক চেয়ারে গা এলিয়ে দিতে যেতেই চেয়ারের একদিক আচমকায় হেলে পড়ল। কৌশিক কোমরে হাত দিয়ে বলে উঠল, হায় রে, গেল রে, গেল গেল গেল! এত নড়বড়ে অবস্থা, পায়াটাই তো গেছে গিয়ে। ইস ইস, যা! শোন, শরীরটা ভালো লাগছে না আর। রাত্রিবেলা বসে এই ঘরের দশা নতুন নতুন করে আবিষ্কার করতে হবে না তোর। ঘুমো, সকালে বেরিয়ে যাব আমরা। দুই কলিগ তথা বন্ধু এরপর বিছানায় শুয়ে পড়ে। তবে অনেক এপাশ ওপাশ করার পরেও ওদের দুই চোখে ঘুম আসে না। ইতিমধ্যেই কৌশিকের কানে একটা কিছুর বা কেউ একজন ঘরের মধ্যে যেন ঘোরাফেরা করছে এমন শব্দ এলো। অর্ধেক বুঝে আসা চোখে হঠাৎই কৌশিকের মনে হয় একটা ছায়া চলে যায় দেওয়ালের উপর দিকে। একটা সময় হঠাৎই অন্ধকারে ঠিক যেন তার কানের পাশে একটা নিঃশ্বাসের শব্দ শুনে কৌশিক উঠে বসল।
তারপর কেমন একটা আতঙ্কে ধরফর করে বিছানা থেকে নামতে গিয়েই কিসের সাথে যেন একটা ধাক্কা খেয়ে প্রচন্ড যন্ত্রণায় হাঁটু চেপেও বসে পড়ল নিচে। শোভনার সামান্য তন্দ্রা মতো এসেছিল। কৌশিকের আর্তনাদে সেও উঠে বসল। তবে বসতে গিয়ে যেন মনে হলো ওর মাথাটা একটু ঘুরে গেল, শরীরটায় কেমন অস্বস্তি হচ্ছে। কি রে, কি হলো? ঠিক আছিস তো? জানি না। আরে উফ, তখন তো এই ভাঙা চেয়ারে বসতে গিয়ে হাঁটুটায় ওই হাতলের কানাটা লেগে গেছিল। এখন যে জায়গায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আরে গেল রে গেল। আহা, লম্পুর হালকা আলোয় ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আহা, তাই জন্য শোভনা মোবাইলের টর্চ জেলে কৌশিকের পায়ে ফেলল, কিন্তু সামান্য একটা হালকা চামড়া ওঠার মতো দাগ ছাড়া আর কিছুই দেখতে পেল না। শোভনা চিন্তিত মুখে বলল, এই সামান্য ছাল উঠে যাওয়াতে তো এত ব্যথা হবে না। কোনো বিষাক্ত কিছু কি? চেয়ারে কোনো পেরেক টেরেক বের করা ছিল? কৌশিক আর্ত কণ্ঠে বলল, ও বাবা, যদি কোনো পেরেক থেকেও থাকে তাহলে তার জন্য এত যন্ত্রণা হবে কেন? আমার আমার পুরো পাটা যেন ছিঁড়ে যাচ্ছে ক্রমশ। ব্যথাটা ক্রমশ উপর দিকে উঠছে। আমি আর যেন সহ্য করতে পারছি না। হ্যাঁ রে, খাবারে কিছু মিশিয়ে দিল নাকি? হ্যাঁ। শোভনা চিন্তিত গলায় ফের বলে উঠল, হ্যাঁ রে, খাবারে কিছু মেশানো থাকলে তো পেটে ব্যথা করবে, হাঁটু কেন ব্যথা হবে? তবে হ্যাঁ, মানে যদি পেরেকে টেরেকে বিষাক্ত কিছু লাগানো থাকে, এরকম একটা জনহীন স্থানে হয়তো টুরিস্টদের কাবু করে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এটা এদের একটা প্ল্যান। এই কথা বলেই মোবাইলের টর্চ দিয়ে ভালো করে চেয়ারটি পর্যবেক্ষণ করতে থাকে শোভনা। আর সেটা করতে গিয়ে অবাক হয়ে যায়। চেয়ারটির ভাঙা পায়াতে চোখ আটকে যায় ওর। এই কয়েক ঘন্টা আগেই যে ভাঙা পায়ার কারণে কৌশিক বসতে গিয়ে চোট পেয়েছিল, এখন মোবাইলের টর্চে এবং লম্পর যৌথ আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে ভাঙার কোনো চিহ্নত নেই। উপরন্তু যেন এই পুরনো আরাম কেদারার ধুলো পড়া মলিন কাঠগুলি যেন চকচক করছে। অবাক হয়ে গিয়ে ঘরের চারপাশে চোখ বুলোলো শোভনা। ঘরটা যেন এই কয়েক ঘন্টায় অন্যরকম হয়ে গিয়েছে। এই তো আয়নার পাশেই একটা বড় ফাটল ছিল না? কোথায় এখন তো সেটা দেখা যাচ্ছে না। নাকি পুরোটাই ওর চোখের ভুল? শোভনা শান্ত দৃষ্টিতে ঘরের চারিপাশে নজর ঘুরিয়ে দেখছে। ধীরে ধীরে ওর মনের গহ্বরে এক চাপা ভয়ের সৃষ্টি হচ্ছে। কৌশিককে কি বিষয়টা বলা উচিত? কিন্তু কৌশিক যদি ওকে ভীতু ভাবে? মনে চিন্তা করে শোভনা আর কিছু বলার সাহস করে উঠল না ওকে। ঠিক এমন সময় কৌশিক স্থির গলায় নিজেই বলে উঠল, হয়তো আমার পুরনো বাতের ব্যথাটা চাগাড় দিল আবার। জানি না। ছাড়। কিন্তু হ্যাঁ রে, তোর কি হলো? তোর চেহারাটা হঠাৎ এরকম লাগছে কেন? কেমন সাদা ফ্যাকাশে মতো লাগছে। ও আচ্ছা, আমার কথা ভাবছিস? আরে চিন্তা করিস না, কতবার ভাঙা কবজি নিয়ে টুর্নামেন্ট খেলেছি, আর শুধু খেলিনি, জিতেওছি। এসব কোনো ব্যাপার না আমার কাছে। শোভনা শান্ত অথচ এক সন্দেহ ভরা নজরে কৌশিকের দিকে তাকালো।
মনে হাজারো প্রশ্ন ঘর বাঁধছে, কিন্তু তাদের একটিরও উত্তর ওর কাছে নেই। শোভনা স্থির গলায় কৌশিককে বলল, থাক না এখনো সব কথা, কাল সকালে সব কিছু বলিস। এখন একটু শুয়ে নে, অনেকটা রাত বাকি এখনো। এমনিতেও জানি না রে, ভীষণ ক্লান্ত লাগছে। মানে এত ক্লান্তি এর আগে কোনোদিনও লাগেনি। শরীরের ভেতরটা যেন ক্রমশ হালকা হয়ে যাচ্ছে। কৌশিক চিন্তিত গলায় কোনো মতে শোভনাকে বলল, এখানে এখানে কি এত রাতে কোনো ডাক্তার কি পাওয়া যাবে? হ্যাঁ রে, সত্যি করে বলিস, হোটেল থেকে দেওয়া আমাদের খাবারে কি কিছু ছিল? যতবার তুই তো কিছুই খাসনি, শুধু জলটুকু। তাও তাও সত্যি করে বল, তোর কি মনে হয়? কি জানি। আর এমনিতেও একবার ঘড়ির দিকে দেখ, রাত 1টা। এই পাণ্ডবর্জিত এলাকায় কোনো ডাক্তার কেন, কোনো কি মানুষেরও দেখা পাবি বলে তোর মনে হয়? কৌশিক মুখের ভাব খানিকটা শক্ত করে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় শোভনা ফের বলে, শোন, তর্ক বিতর্কের এটা কোনো সময় না। আমার মনে হয় কোনো মতে রাতটা কাটিয়ে দিয়ে ভোর হতে না হতেই আমাদের বেরিয়ে যেতে হবে। আপাতত শুয়ে পড়। শোভনার কথায় সম্মতি জানিয়ে কৌশিক বিছানায় উঠে বসে। তারপর ভীষণ ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতে দিতে বলে, জানিস তো, হঠাৎ করেই আমার পায়ের ব্যথাটা কেমন যেন কমে যাচ্ছে, বুঝলি? তবে এইবার এক নতুন ঝামেলা, আমার পাটাই যেন আর অনুভব করতে পারছি না। মনে হচ্ছে হাঁটুর পর থেকে আর যেন পাটাই আমার নেই। বোধ হয় নার্ভের অসুবিধা। বাদ দে, সকালবেলায় ঠিক হয়ে যাবে। আমরা শুধুই বেশি বেশি ভাবছি। কথাগুলো বলতে বলতেই একটা অদ্ভুত ক্লান্তিতে কৌশিকের শরীর ভেঙে পড়তে চাইল। ঘুমে ওর দু চোখ জড়িয়ে আসতে চাইল। শোভনারও মাথাটা কেমন ঝিমঝিম করছে এইবার। একটু ঘুমিয়ে নিতে পারলে হয়তো ভালো লাগবে। আর কোনো দিকে না তাকিয়ে শোভনা বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। ওর মনে হয় সারাদিন গাড়ি চালানোর ফলে অসম্ভব ক্লান্তির কারণেই উল্টোপাল্টা দেখছে বা ভাবছে ওরা। ঘণ্টাখানেক পর রাতের অন্ধকার আরো যেন জমাট বেঁধে এসেছে চারিদিকে। এমন তীব্র নিষ্পিণ্ডীয় অন্ধকার এর আগেও কোনোদিনও দেখেনি। হঠাৎ চূড়ান্ত পরিমাণে শ্বাসকষ্ট হতে শুরু হলো শোভনার। ওর দুই চোখে ঘুমের শেষ ছিটেটুকুও যেন ভেঙে গেল। সারা শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি, গলা ভীষণ তেষ্টায় জড়িয়ে আসছে বারবার। শোভনা হাত বাড়িয়ে জলের বোতলটা নিতে গিয়ে বুঝল সেটাও খালি। তার সাথে সাথে এটাও বুঝল গোটা ঘরের অন্ধকার ভাবটা যেন ধীরে ধীরে আরো প্রখর হচ্ছে। কেবল ওই জানালা বেয়ে যেটুকু চাঁদের আলো পড়ছে সেটাতেই ঘরের সামান্য আলোর সৃষ্টি করেছে। তবে সেই আলোতে যেন শোভনার আশপাশটা আরো রহস্যময় হয়ে উঠেছে। কৌশিক, এই কৌশিক, আরে এই! শতবার কৌশিকের নাম ধরে ডাকার পরেও কৌশিকের কোনো সাড়া নেই। বিছানা হাতড়ে এক প্রকার
চমকে উঠল শোভনা। হে কি, কৌশিক গেল কই? বিছানায় তো সে একা, তবে কি বাথরুমে গেল নাকি? মোবাইলের টর্চ জেলে এদিক ওদিক ফেলতেই শোভনার ঘাড় বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কয়েক ঘন্টা আগেও যে ঘরে ওরা শুয়েছিল তার সাথে এই ঘরের অনেক মিল থাকলেও সব থেকে বড় অমিল হলো এই ঘরটার দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র, এমনকি জানলার পর্দাটুকুতেও সময়ের থাবার চিহ্ন স্পষ্ট ছিল। কিন্তু এখন সে যা দেখছে তা যেন এক প্রকার অবিশ্বাসজনক। ঘরের দেওয়ালগুলো হঠাৎ ঝকঝকে হয়ে উঠেছে, আবলুস কাঠের আসবাবপত্র হঠাৎ যেন চকচকে হয়ে উঠেছে। এমনকি জানালার ওই পর্দাটা পর্যন্ত যেটা শত ছিন্ন ছিল সেটাও যেন কোনো রাজমহলের মূল্যবান মসলিনের মতো জেল্লা ছড়াচ্ছে। আবারও ভালো করে দেওয়ালগুলো নিরীক্ষণ করতে গিয়ে একটা দৃশ্য চোখে পড়তেই চমকে উঠল শোভনা। একটা আতঙ্ক ভরা চিৎকার বেরিয়ে এলো ওর কণ্ঠ ছিঁড়ে। শোভনার দিকে পিছন করে দেওয়ালের দিকে মুখ রেখে ঠিক দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে রয়েছে একটা লোক। ঘরের কোনায় থাকা গ্র্যান্ডফাদার ক্লকের তালে তালে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকছে সে। শোভনা ভাবল, কে ওটা? কৌশিক? আর কেই বা হতে পারে, কিন্তু কি যেন একটা অন্যরকম ঠেকছে আজ ওকে। কৌশিক, কি করছিস তুই? এই কৌশিক! দেওয়ালের সাথে প্রায় মিশে দাঁড়িয়ে থাকা অবয়বটা স্থির হয়ে দাঁড়ালো এবার। তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো শোভনার দিকে। তবে না, তার পুরো শরীরটা ঘুরল না, ঘুরল কেবল মাথাটা। হ্যাঁ, এটা কৌশিক, তবে বছর 34-এর কৌশিক নয়। এ যেন 80 বছরের এক বৃদ্ধ কৌশিক দাঁড়িয়ে আছে শোভনার সামনে এখন। শোভনা দেখল কৌশিকের মাথার চুল একেবারে সাদা হয়ে গিয়েছে, গালের চামড়া ঝুলে নেমে গিয়েছে অনেকটা নিচে। কঙ্কালসার শরীরের ওপর গেঞ্জিটা অদ্ভুত প্রকারে আটকে রয়েছে। সেই কৌশিকের অবয়ব শোভনার দিকে তাকিয়ে একটা আকর্ণ বিস্মৃত হাসি হাসল। তারপর আবার দেওয়ালের দিকে মাথাটা ঘুরিয়ে নিয়ে আগের মতোই সেকেন্ডের কাটার তালে তালে মাথা ঠুকতে লাগলো। তীব্র আতঙ্কে চিৎকার করে ওঠে শোভনা। তারপর বিছানা থেকে নামতে গিয়ে ও বুঝল ওর সারা শরীর অসম্ভব ক্লান্ত, গা হাত পা সবকিছুই কাঁপছে। আয়নার দিকে চোখ পড়তে আবছা আলোয় যেন মনে হলো ওর নিজের চেহারাটা ভীষণ রকম রোগাটে হয়ে গিয়েছে। শোভনা কোনো মতে দরজার কাছে পৌঁছে দরজাটা খোলার চেষ্টা করে, তবে ও বোঝে দরজাটা বাইরে থেকে দেওয়া রয়েছে। কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারলো শোভনা, এই ঘরে আর এক মুহূর্ত থাকলে ওর অবস্থাও কৌশিকের মতোই হবে। একসময় খুব ভালো স্পোর্টস পার্সন ছিল শোভনা। এরকম একটা দোতলা বাড়ির জানলা গলে নিচে নামাটা ওর কাছে কোনো ব্যাপারই নয়। যদিও এখন প্রতিটি পদক্ষেপে ওর শরীর ভেঙে পড়তে চাইছে, কিন্তু বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে সে জানলার কাছে চলে আসে। কিন্তু সেই খোলা জানলা থেকে নামতে গিয়েই শোভনা টের পায় কে যেন ওর হাতটা টেনে ধরে রয়েছে।
কে যেন তাকে আবার ঘরের মধ্যে টেনে নিয়ে যেতে চাইছে। বিস্ফারিত দৃষ্টিতে শোভনা দেখল, না না, যে তার হাত ধরে আছে সে কৌশিক নয়। জানালার ওই মসলিন কাপড়ের পর্দাটা যেন হঠাৎ জীবন্ত হয়ে পিঁচিয়ে ধরেছে ওর হাতখানি। ঘোর বিপদের মধ্যেও শোভনার হঠাৎই মনে পড়ে গেল ওর জিন্সের পকেটে গাড়ির চাবিটা রয়েছে, আর সেই চাবির রিংয়ে রয়েছে একটা ছোট্ট ধারালো ছুরি। এক মুহূর্ত নষ্ট না করে শোভনা সেটা বার করে নেয় নিজের হাতে, তারপর পর্দার উপরে সজোরে চালিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই শোভনার স্পষ্ট মনে হলো পর্দার ভিতর থেকে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে আসলো। এবং সঙ্গে সঙ্গে পর্দাটা ওর হাত ছেড়ে দিল। আর একটু হলেই শোভনা নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো মতে জানালার কাছে উঠে আসা লতানে গাছটাকে ধরে ধীরে ধীরে নিচে নেমে এলো শোভনা। তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়তে শুরু করলো। দূরে ওই হোটেলের ভেতর থেকে একটা গোঙারির মতো আর্তনাদ ভেসে আসছে এখনো ওর কানে। শোভনা কাঁপতে কাঁপতেই দৌড়চ্ছে, ভীষণ জোর দৌড়চ্ছে। কোনো কুল নেই, কোনো কিনারা নেই, তবুও থামছে না। ওর সারা শরীর ভিজে উঠেছে ঘামে। বুকের ভিতর হাঁপড়ের মতো শোঁ শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ পিছু নিয়েছে ওর, কিন্তু পিছনে তাকানোর বিন্দুমাত্র সাহস এখন শোভনার নেই। তাও মনের সমস্ত ইচ্ছা শক্তিকে একত্রিত করে শোভনা পিছনে ফিরে দেখে, না, কেউ নয়, তবে কিছু একটা যেন পিছু নিয়েছে ওর। শোভনার ষষ্ঠ ইন্দ্রিয় একটা অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠছে বারবার। সেই অনুভূতি যা চোখে দেখা যায় না, কিন্তু ঘাড়ের পেছনে বরফ শীতল নিঃশ্বাস ফিরে যায় নিজ শব্দে। পাতার ভেতর দিয়ে বয়ে চলা হাওয়াটা যেন আর হাওয়া নয়, একটা হাহাকারের মতো শোনাচ্ছে, যেন কেউ ব্যাকুল হয়ে ওকে ডাকছে। একটা জায়গায় এসে শেষ পর্যন্ত দাঁড়ালো শোভনা। ওর বুক ভীষণ পরিমাণে ওঠানামা করছে, ভীষণ দ্রুতভাবে, যেন পাঁজর ফেটে ফুসফুস দুটো বেরিয়ে আসবে বাইরের দিকে। সামনের দিকে চাঁদের আলোয় আলপথটা আধো আধো দেখা যাচ্ছে। সেই সময় হঠাৎ পেছন থেকে কারো হাঁপানোর আওয়াজ আসে শোভনার কানে। তবে শোভনা বুঝে এই শব্দটা ওর খুব চেনা। চমকে উঠে শোভনা ঘুরে দাঁড়ালো। ও ভাবতে থাকলো, এটা তো কৌশিকের গলা। অন্ধকারে চোখ কুঁচকে দেখলো একটা ছায়া মূর্তি দৌড়তে দৌড়তে ওর কাছে আসছে। ধীরে ধীরে আরো কাছে আসতেই স্পষ্ট হলো মুখটা। কৌশিক, কৌশিক তুই? কৌশিক হাত তুলে হাঁপাতে হাঁপাতে বলল, বাঁচতে পেরেছি, বাঁচতে পেরেছি। ভেবেছিলাম আমি বোধহয় আর। ওর কথা শেষ হলো না। কৌশিক ভীষণ পরিমাণে হাঁপাচ্ছে। বড় একটা গাছের গায়ে হেলান দিয়ে খানিকক্ষণ দম নেবার জন্য থামলো কৌশিক। কৌশিককে দেখে তীব্র আনন্দে শোভনার চোখে জল নেমে এলো। কিন্তু তুই কি করে বেরোতে পারলি? কৌশিক একটু হাসলো।
তারপর অস্পষ্ট স্বরে বলল, ওরা ওরা আমাকে ধরতে পারেনি। হোটেল থেকে বেরিয়ে একটা পিছনের গলি ছিল, ওদিক ওদিক দিয়েই পালিয়েছি। খানিকক্ষণ চুপ করে থেকে একটু দম নিয়ে কৌশিক আবার বলল, চল চল এখন, এই দিকটায় একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ধরলেই খানিকক্ষণের মধ্যে আমরা একটা পুরনো গ্রামে গিয়ে উঠবো। চাঁদের আলোয় জঙ্গলের বাতাস মিশে আছে ধোঁয়াটে এক কুয়াশায়। শোভনার মনে হলো এই চাঁদটা, এই চাঁদের আলোটা সবকিছুই যেন ভীষণ অচেনা ঠেকছে ওর কাছে। শীতল অথচ অস্বস্তিকর এক দাহ যেন তাড়া করছে ওকে। ওরা দ্রুত সামনের পথে হাঁটছে। কৌশিক আগে আগে হেঁটে শোভনাকে পথ দেখাচ্ছে, কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ শোভনার মনে কেমন একটা অস্বস্তি জাগল। ও খেয়াল করলো সারা জঙ্গলের মাটি শুকনো ঝরা পাতার চাদরে ঢাকা পড়ে রয়েছে। শোভনার প্রায় প্রতিটি পা ফেলার সাথে সাথেই পাতাগুলো মচমচ শব্দ করে তাদের অস্বস্তি জ্ঞাপন করছে। কিন্তু কৌশিকের পায়ের নিচে শুকনো পাতাগুলো একবারও খচখচ করে ভাঙছে না, একটাও শব্দ নেই তো। শোভনা হঠাৎ বলে ওঠে, হ্যাঁ রে, এই রাস্তা তুই আগে দেখেছিস? হ্যাঁ, এদিকেই বাঁচার রাস্তা, আমার পিছু পিছু চলতে থাক। কৌশিক উত্তর দিল শান্তভাবে। শোভনা কিছুক্ষণ চুপ করে হাঁটতে থাকে। তবে আরো কিছুক্ষণ পর শোভনা বুঝল ওর আশেপাশের হাওয়াটা যেন ধীরে ধীরে আরো ঘন হয়ে উঠেছে। কেমন এক ধোঁয়াটে গন্ধ মিশে রয়েছে তাতে, পচা পাতার, পচা কাঠের আর মাটির ভেতরে পুঁতে রাখা কিছু পুরনো জিনিসের মতো। শোভনা একবার মাথা ঘুরিয়ে পিছনের দিকে তাকালো। পিছনের দিকটা অন্ধকারে পুরো ডুবে গেছে। তবু কেন জানি না শোভনার মনে হচ্ছে ওরা বৃত্তাকারে ঘুরছে। তুই সত্যিই জানিস তো? তুই কি সত্যি এই দিকেই যাবি? শোভনা হঠাৎ দাঁড়িয়ে পড়ে কৌশিকের দিকে তাকালো। কৌশিকের চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। কেন রে, থামলি কেন? কৌশিকের গলা নিচু। চল আমার সঙ্গে চল, ওদিকেই বাঁচার রাস্তা। শোভনা কিছুক্ষণ তাকিয়ে রইল ওর মুখের দিকে। তারপর বুঝলো কৌশিকের মুখটা চাঁদের আলোয় এই ঘন কুয়াশার মধ্যে যেন ভীষণ ভয়ঙ্কর দেখতে লাগছে। ঠিক এমন সময় একটা ঝোড়ো হাওয়া উঠল। পথ জুড়ে থাকা গাছের ডালপালা নড়ে উঠতে লাগলো বারবার। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পিছলে পড়ল সামনে। দূরে দেখা গেল একটা অভিশপ্ত সাপের মতো অপেক্ষারত হোটেল গিরিজার প্রধান ফটক। শোভনার বুকের মধ্যে ধক করে উঠল। ও বুঝল ওরা আবার হোটেলের দিকেই ফিরে এসেছে। সেই মুহূর্তেই কৌশিক কেমন একটা ঘোর লাগা গলায় বলল, এদিকেই চল, এদিকেই আমাদের বাঁচার রাস্তা। চল, এদিকেই চল। না, চাঁদের আলো ঠিক তার সামনে এসে পড়েছে।
আলোটা ছড়িয়ে পড়ছে মাটিতে, আর সেই আলোয় ওর নিজের ছায়া স্পষ্ট মাটিতে পড়েছে, কিন্তু কৌশিকের কোনো ছায়া নেই। কৌশিকের গায়ে সরাসরি চাঁদের আলো পড়ছে, তবু তার কোনো ছায়া নেই। শোভনা পেছোতে লাগলো, কাঁপা গলায় বলে উঠল, কৌশিক, তোর তোর ছায়া কোথায় কৌশিক? কৌশিক থমকে গেল। তারপর মুখটা ধীরে ধীরে এক অদ্ভুত হাসিতে বিকৃত হয়ে উঠল ওর। চোখের কোল কালো হয়ে উঠল। তুই তো জানিস শোভনা, ছায়া কেবল জীবিতের হয়। আমি যে... শোভনা চেঁচিয়ে বলে উঠল, কে 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 তুই? সঙ্গে সঙ্গে একটা পৈশাচিক খিলখিলে হাসি ভেসে আসলো শোভনার কানে। আকাশে ভীষণ অট্টহাসির আওয়াজ, গোটা জঙ্গল যেন স্পন্দিত হয়ে উঠল। শোভনার বিস্ফারিত চোখের সামনে কৌশিকের অবয়বটা বেঁকে চুলে লম্বাটে হতে শুরু করলো। সাথে একটা তীব্র শোঁসো আওয়াজ উঠল চারিদিক থেকে, যেন হাজারো শুকনো পাতা একসঙ্গে উড়ে যাচ্ছে। বাতাস ঘূর্ণি হয়ে ওদের চারপাশে ছড়িয়ে গেল। শোভনা দৌড় দিল বিপরীত দিকে। পেছনে কোনো পায়ের শব্দ নেই, তবুও জানে ওটা আসছে। জঙ্গলটা হঠাৎ ভয়ঙ্কর গুমোট হয়ে উঠেছে। সব গাছ যেন সামনে ঝুঁকে আসছে শোভনার পথ আটকে দিতে। কানে আসছে চাপা ফিসফিসা। শোভনার বুক ফেটে যাচ্ছে, তবু সে দৌড়চ্ছে। তবে হঠাৎ সামনে দেখা গেল একটা আগুনের বিন্দু, একটা প্রদীপের মতো। হয়তো কোনো মানুষের একটা আবছা অবয়ব দেখা যাচ্ছে। শোভনা ভাবল, ও কি সত্যি মানুষ, নাকি ওটাও কোনো... আর পেছনে তাকাস না মা, ওরা মানুষ নয়। বাতাসে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠ। সে কণ্ঠস্বর ভীষণ অদ্ভুত, শান্ত অথচ শিরদাঁড়া কাঁপিয়ে দেয়। শোভনার মনে হলো বাতাসে কেউ ঘুরে বেড়াচ্ছে। কৌশিকের সেই বিকৃত মুখ, অন্ধকারে মিশে থাকা চোখ দুটো, সেগুলো এখন যেন তাকিয়ে আছে ওর দিকেই। শোভনা দৌড়তে দৌড়তে হঠাৎ চোখের সামনে একটা বট গাছ দেখতে পেল। সেই গাছের নিচে একটা আগুনের কুণ্ড জ্বলছে। আগুনের দিকে ফিরে ধ্যানস্থ এক তান্ত্রিক। শোভনা হাঁপাতে হাঁপাতে তার পায়ের গোড়ায় গিয়ে পড়ল। বাবা, বাবা আমায় বাঁচান, ওই হোটেলটা কৌশিক, কৌশিক আমাকে খেয়ে ফেলতে চাইছে। বাঁচান বাবা, আমাকে বাঁচান। সাধু বাবা চোখ খুললেন, তারপর শান্ত গলায় বললেন, হোটেল? ওটা হোটেল নয়, ওটা মায়া, শতাব্দী প্রাচীন এক মায়া। আয় তুই এদিকে আয়। কথাগুলি বলেই সাধু বাবা অগ্নিকুণ্ডের পাশ থেকে এক মুঠো ছাই হাতে তুলে নিয়ে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়লেন। তারপর শোভনার কপালে লেপে দিলেন সেটা। তান্ত্রিক ছাই মাখিয়ে দিতেই শোভনার মনে হলো ওর সারা শরীর থেকে কি যেন একটা শীতল ভারী স্পর্শ কেটে যাচ্ছে ধীরে ধীরে। কিছুটা শান্ত হয়ে শোভনা তান্ত্রিকের দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালো, তারপর বলল, কিন্তু বাবা, ওরা ওরা কারা? ওরা কে? আর আর আপনি বা কে?
এত রাতে এখানে কি করছেন? সাধক শান্ত এক দৃষ্টিতে শোভনার দিকে তাকালো। শোভনা বুঝল তার দৃষ্টি যেন কোনো সাধারণ দৃষ্টি নয়, এক জ্বলন্ত অগ্নিকুণ্ড সেটা। আমি কে সেটা জানার তোর দরকার নেই। আমার উপস্থিতিতে তোর প্রাণ রক্ষা হয়েছে, এটাই তোর কথার উত্তর। তাও যদি জানতে চাস আমি কে, সাধক এইবার একটা শীতল হাসি দিলেন, তারপর বললেন, আমার নাম চন্দ্রকেতু রবি বর্মন, যাকে এখন সবাই ভৈরব চন্দ্রকাল বলেছেন। বাবা, ওরা ওরা কারা বাবা? আর আর কৌশিক, ওর এমন অবস্থা কেন? বহুকাল আগে একটা ইংরেজ সাহেবের কুঠি ছিল ওইটা। সাহেব ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ক্রূর। তার অত্যাচারের কাহিনী শুনলে পাষাণও কেঁদে ফেলবে। এবার অত্যাচারিত শোষিত কৃষকরা বিদ্রোহ করে এবং ওই কুঠিতে আগুন দিয়ে দেয়। দুর্ভাগ্যবশত সেই সময় সাহেব ছিল না কুঠিতে, ছিল তার স্ত্রী এবং শিশুপুত্র, সাথে সাহেবের কয়েকজন কর্মচারী। লেলিহান আগুনের শিখা তাদের সকলকে গ্রাস করে। এই ঘটনার কিছুদিন পর থেকে সাহেবকে আর কোথাও দেখা যায় না। লোকে বলতো সাহেব পাগল হয়ে গিয়ে ওই কুঠির মধ্যেই বসবাস করত। তাকে মাঝে মধ্যে জানালায় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে, কিন্তু কেউ কোনোদিনও আর তাকে সেই কুঠি থেকে বেরোতে দেখেনি। শোভনা কাঁপা কাঁপা গলায় বলল, তারপর তারপর কি হলো বাবা? সাধু বাবা ধীর শান্ত গলায় বললেন, তার পরের কথা হলো, দেশ স্বাধীন হওয়ার পরে একজন মারোয়ারি ভদ্রলোক ওই হোটেলটি চালানোর চেষ্টা করেন। তবে কোনো এক কারণে একদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় ওইখান থেকে। ডাক্তার বলেছিল হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে নাকি মৃত্যু ঘটেছিল তার। এরপর মাঝে মাঝে কিছু নির্দিষ্ট তিথিতে ওই কুঠি জীবন্ত হয়ে ওঠে। তবে আশ্চর্যের বিষয়, সাহেব বা সাহেবের পরিবারের কাউকেই কিন্তু জীবিত বা প্রেত কোনো হিসেবেই দেখা যায়নি কখনো, অথবা হয়তো তারা দেখা দেয়নি সকলকে। কেবল ওই সাহেবের এক অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু এবং কর্মচারীরা যারা ওই দিন মারা গিয়েছিল, তারা আজও সাহেবের হয়ে কাজ করে যায়। কাজ বলতে? হোটেলের নিচে বসে থাকা ছেলেটি থেকে শুরু করে ওই চায়ের দোকানের বৃদ্ধ, সবই ভুয়ো, মায়া। এইভাবে তোমার মতো, বা বলা ভালো তোমাদের মতো মানুষদের ভুলিয়ে ভালিয়ে হোটেলের ঘরে পৌঁছে দেওয়াই তাদের কাজ। ওই সাহেব জীবিতকালে কৃষকদের রক্ত চুষে খেয়েছে, আর এখন এই সাধারণ মানুষদের ফাঁদে ফেলে তাদের প্রাণ শক্তি শুষে নিয়ে নিজের কুঠিটাকে বাঁচিয়ে রেখেছে, নতুন করে রেখেছে। ও কুঠি যত সুন্দর হয়ে উঠবে, জানবে সে তত প্রাণ শুষেছে। তাহলে তাহলে কৌশিক, ওকে ওকে কি আর ফিরে পাবো না? সাধক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে আর ইহ জগতে নেই। ওর অস্থিটুকু পর্যন্ত আর কোথাও খুঁজে পাবি না তুই। ওই জায়গা খেয়ে ফেলে, সব খেয়ে ফেলে, সব সব। শোভনার চোখ বেয়ে জল নেমে আসে। কান্না ভেজা গলায় আবারও জিজ্ঞেস করে, কিন্তু কিন্তু আমি কি করে বেঁচে গেলাম বাবা? বাঁচতিস না, কোনো মতে বেঁচে গিয়েছিস ভাগ্যের জোরে। অবশ্য যদি ওই ছেলেটির সাথে তুইও রাতের ওই চর্বচস্য খাবার খেতিস, তাহলে তুই আর বেঁচে ফিরতিস না। যারা একবার ওই হোটেলের খাবার খেয়েছে
তারা কেউ আজ অব্দি ফিরে আসেনি। তোর বন্ধু ওখানে খেয়েছিল বলেই অনেক সহজে ওকে গ্রাস করে নিতে পেরেছে ওরা। হোটেল গিরিজার লাল কাঠের সিঁড়ি বেয়ে টুকটুক করে এক স্যুট বুট পরা ব্যক্তি উঠে যাচ্ছেন সেই ঘরের দিকে। মুখ তুলে একরাশ মুগ্ধতা নিয়ে সেই লোকটি দেখতে থাকে ঘরটিকে। জানলা খোলা, মসলিন কাপড়ের নিখুঁত পর্দাটা হালকা হাওয়ায় উড়ছে। ঘরের দেওয়াল এখন একদম নতুন। ঘরে কোথাও কোনো ফাটল নেই। কাঠের আসবাবগুলো সব চকচক করছে। হোটেলের লবিতে দেখা সেই ছেলেটিও ঘরের মধ্যে এদিক ওদিক হাসি মুখে তাকিয়ে দেখছে। লোকটির সঙ্গে ছেলেটির চোখাচোখি হয়। ছেলেটি সালাম ঠোকে। কাঠের আরাম কেদারার মজবুত পায়াটার গায়ে হাত বুলিয়ে ছেলেটি বলে ওঠে, আপনার প্রিয় আরাম কেদারাটা আবার কেমন নতুন হয়ে গেল দেখুন। লোকটি ফুরফুরে মেজাজে আরাম কেদারায় বসে পাশের টি টেবিলের টুপিটা খুলে রেখে ঠোঁট সরু করে শীষ দিতে থাকে। তার নীল চোখে একটা নিষ্ঠুর হাসি খেলা হয়ে যায়। আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা নিশ্চয়ই আমাদের জানাতে ভুলবেন না। আর যদি সত্যি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে আমাদের নিশ্চয়ই জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টিল দেন, স্টে উইথ আস।